নমস্কার। আজ আমি চলে এসেছি গেটবাজার রামঠাকুর মন্দিরের বাৎসরিক উৎসবে। এবার ১৬৫তম জন্মদিবস পালিত হচ্ছে মহা ধুমধাম সহকারে। আর এটা চলে ৫ দিন ধরে। প্রথম দিন বস্ত্র বিতরণ, গরিব দুস্থদের বই বিতরণ হয়। তারপর দিন গঙ্গা নিমন্ত্রণ হয় এবং পুজো হয়। তারপর দিন মেন পুজো হয়, জন্মতিথি উৎসব পালিত হয়। আর তারপর দিন নগর ভ্রমণ উৎসব হয়। আর পঞ্চম দিন এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হয়। আমরা প্রথম দিন চলে এসেছিলাম, মানে যেদিন গঙ্গা নিমন্ত্রণ হবে সেদিন এসেছিলাম। সেদিন পুজো হচ্ছিল একাধারে, আর একদিকে কীর্তন চলছিল। ভক্তরা এই কীর্তন শুনছিলেন আর লোক সমাগম বেড়েই চলছিল। আমি কিছুক্ষণ এই নাম সংকীর্তন শুনে এগিয়ে গিয়েছিলাম মন্দিরের ভেতর দিকটা। ভেতরে কি হচ্ছে, আগামীকাল লক্ষ লক্ষ লোকের আগমন। এই লক্ষ লক্ষ লোকের আগমনে প্রস্তুতি কিভাবে হচ্ছে তা কিছুটা দর্শন করে নেওয়ার জন্য প্রথমেই আমি গেলাম গুরুদেবের শয়ন কক্ষের দিকে। আর গুরুদেবের শয়ন কক্ষ দেখে আমি বলতে পারবো না কি অসাধারণ একটা অনুভূতি হলো। বাবার বিছানা পাতা, তার মধ্যে বাবার ছবি রাখা, আর সে অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে রাখা। এই সবটা দেখতে দেখতে আমরা মন্দিরের যে প্রাঙ্গণ, তুলসী মঞ্চ, সেখান থেকে এগিয়ে গিয়ে নানা ধরনের ফুলের সমারোহ মন্দিরে হচ্ছে সেটা দেখে আমরা এগিয়ে গেলাম। এই দেখুন, কত বড় বড় কড়াইয়ের পেছনে মাটি লাগিয়ে শুকিয়ে তাদের উবুর করে রাখা হয়েছে। আগামীকাল এগুলোতেই রান্না হবে। আর এই বস্তা বস্তা আলু, কাঁচা লঙ্কা, সবজি সমস্ত কিছু রাখা। আগামীকাল যে এত লোকের সমাগম হবে সেই তার রান্নার প্রস্তুতি রেডি করে রাখা হচ্ছে। এগুলো দেখে আমি আবার মন্দির প্রাঙ্গণে আসলাম এবং আর আমাদের যাওয়ার পালা গঙ্গা নিমন্ত্রণ করতে। আর তারই প্রস্তুতি হচ্ছিল মন্দিরের ভেতরে। ঠাকুরকে রেডি করে বের করানো এবং সেই ঠাকুর বরণকুলো সব কিছু নিয়ে এই তুলসী মঞ্চ প্রদক্ষিণ হবে। প্রথমে 7 বার প্রদক্ষিণ করে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়ল নদীর উদ্দেশ্যে। আমাদের 6-7টা বাস গিয়েছিল। সে বাসে করে আমরা পৌঁছে গেলাম নৌকাঘাট নদীর পাড়ে এবং সেখানে আগে থেকেই ঘাট রেডি করা ছিল ফুল, রঙিন কাগজ দিয়ে, এবং ঘাট তৈরি করা ছিল কাঠ দিয়ে। সেখানে ঠাকুরকে বসানো হলো এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম। 200 থেকে 250 লোক সেখানে উপস্থিত ছিল। আর সেখানে ঠাকুরকে বসিয়ে পুজোর সব আয়োজন করা হচ্ছিল। আর পেছনে কীর্তনের লোকরা কীর্তন করছিলেন। এখানে ঠাকুর মশাই বসে পুজোর প্রস্তুতি করছেন, শুরু করছেন। এরপর পুজো হবে। আর কি দেখুন, কি অসাধারণ সাজিয়েছে ঘাটটাকে, ফুল দিয়ে ঢেকে দিয়েছে। আর ঘটগুলো 7খানা ঘট নেওয়া হয়েছিল। সেই ঘটে করেই গঙ্গা নিমন্ত্রণ করে জল ভরে নিয়ে আসা হবে এবং সেই জল দিয়েই ঠাকুরকে স্নান করানো হবে। নদীর চারিদিকটা
কি শান্ত নীরব, আর এত লোকের সমাগমে যেন একটা পবিত্র তীর্থক্ষেত্র হয়ে উঠেছিল। কুম্ভ মেলায় স্নান করতে যেতে পারিনি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যেন কুম্ভ মেলার সেই ঈশ্বরের সাথেই আমরা আছি, এবং সেই মেলার যে শুদ্ধ পবিত্র একটা অনুভূতি, সেটাও যেন আমরা এখানেই অনুভব করতে পারছিলাম গুরুদেবের সাথে থেকে। যাই হোক, পুজো প্রস্তুতি শুরু করে গুরুদেবের পুজো আরম্ভ করে দিলেন, এবং সে পুজো আমরা দেখছিলাম কি সুন্দরভাবে সেই পুজো হচ্ছিল গঙ্গার পাড়ে। এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য ছুটে যাই আমরা গঙ্গা নিমন্ত্রণের জন্য সেই ঘাটে। চলুন কথা না বাড়িয়ে আমরা এখন একটু পুজোটা দেখে নিই। এরপর পুজোতে যে প্রসাদ দেওয়া হয়েছিল সেটা সবাইকে বিতরণ করে দেওয়া হলো। তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম বাসের দিকে। বাসে উঠে আমরা আবার ফিরে আসলাম মন্দির প্রাঙ্গণে, এবং মন্দির প্রাঙ্গণে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা আরতি ও পুজো প্রস্তুতি দুটোই চলছিল। তারপর সমস্ত ঠাকুরের খাবার রেডি করা, তারপর পুজোর জোগাড় করা, এগুলো চলছিল। তবে সন্ধ্যা আরতি একটু দেরিতে হবে, মোটামুটি 7:30 8টা নাগাদ সন্ধ্যা আরতি শুরু হবে। তা আমরা অতটা সময় আর থাকলাম না, কারণ আগামীকাল আবার আমাদের আসতে হবে মন্দিরের পুজোর জন্য। সেজন্য আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই পুজোর প্রাঙ্গণ ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করে না। মনে হয় 3টে দিন যদি এখানেই থেকে যেতে পারতাম, তাহলে হয়তো সম্পূর্ণ পুজোর সব কিছু আমরা দেখতে পারতাম। পুজোর দিন দুপুর 12:30 নাগাদ আমরা মন্দিরে পৌঁছলাম। তখনও সেভাবে ভিড় শুরু হয়নি। 700-800 লোক উপস্থিত হয়েছে, কিন্তু হাজারে হাজারে লোক এখানে আসে পুজোর দিন। পুজোর কাজ চলছিল, ঠাকুরমশাই পুজো করছিলেন, আর বাবার মূর্তি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, ফটো। যাই হোক, তুলসী মঞ্চটা একটা সুন্দর নতুন বইয়ের মতন করে শাড়ি পরিয়ে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে পুজোর প্রস্তুতি হচ্ছিল, সব কিছু খাবার রাখা হয়েছিল এবং প্রসাদ, সেগুলো পুজো উদ্দেশ্যে নিবেদিত হচ্ছিল, আর ঠাকুরমশাই পুজো করছিলেন। এদিকে রামনাম সংকীর্তন হচ্ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন মন্দির প্রাঙ্গণ স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। যাই হোক, এবার আমরা চলে আসলাম যেখানে খাওয়া দাওয়া হবে মন্দিরে, যেখানে প্রসাদ গ্রহণ করবে ভক্তবৃন্দরা, সেই জায়গায়। সেখান থেকে আমি
তাড়াহুড়ো করে চলে গেছিলাম যেখানে প্রসাদ রান্না হচ্ছে। আমার মনে হয়েছিল যে আমি দেরি করে আসলাম, হয়তোবা প্রসাদ রেডি হয়ে গেছে বা মিলাতে হয় ভোগের প্রসাদ, সেটা হয়ে গেল কিনা তারই খবর নিতে আমি রান্নার পাকঘরে পৌঁছে গেছিলাম। বিশাল বিশাল কড়াইয়ে তখনও রান্না চলছে, আর বড় বড় পাকা চারির মতন কড়া, সে তার মধ্যে ভরা প্রসাদ রাখা। দেখে মনে হচ্ছিল যে কাতারে কাতারে লোকের সমাবেশ এখানে হবে, তারই একটা নিদর্শন আমরা এই ভোগের প্রসাদ দেখে পাচ্ছিলাম। প্রতি বছরই এখানে প্রচুর লোকের ভক্তের সমাগম হয়। এখানে 7-8টা কড়াইয়ে ভোগের প্রসাদ রান্না হচ্ছিল, আর যেগুলো রান্না হয়ে গেছে সেগুলো সাজিয়ে রাখা ছিল। এখানে মন্দিরে সমস্ত তরকারি, খিচুড়ি একসাথেই রান্না করা হয়, আলাদাভাবে দেওয়া হয় না পুজোর দিনে। কারণ এত ভক্তের সমাগম হয়, সেখানে আলাদা করে তরকারি বা খিচুড়ি দেওয়া সম্ভব না। সেজন্য তরকারি বানিয়ে খিচুড়ির মধ্যে মিশিয়ে দেওয়া হয়। সে প্রসাদের জন্য এখানে প্রথম ব্যাচেই এত লোক বসে আছে, তখনও কিন্তু প্রসাদ দেওয়া শুরু হয়নি। তার আগেই সবাই লাইন করে বসে গেছে। ভোগের প্রসাদ মিলিয়ে তবেই প্রসাদ ভক্তদেরকে দেওয়া হবে। এবার চলে আসছে লাইন করে সমস্ত মহিলারা সেই ভোগের প্রসাদ নিয়ে এখানে ভোগের প্রসাদ মেলানোর জন্য। আর এখানে যে ঠাকুরমশাই, তিনি এই বাবার কাছে যে ভোগ দেওয়া হয়েছে, ফ্রাইড রাইস, পনির, পায়েস, পিঠা, মিষ্টি, তারপর নানান ধরনের ভোগের প্রসাদ, সেগুলো সব কিছু এই যে ভক্তদেরকে যে প্রসাদ দেওয়া হবে খিচুড়ি, তার মধ্যে এই সমস্ত কিছু মেলানো হবে। সেই তার সাথে সাথে কীর্তন হচ্ছিল, রাম নাম সংকীর্তন পেছনে হচ্ছিল। এখন ধীরে ধীরে সেই প্রসাদগুলো মিলিয়ে দেওয়া হবে, তারপর সেই প্রসাদ সবাইকে দেওয়া হবে।
প্রসাদ মিলিয়ে দেওয়ার পর আবার ঠাকুর নিয়ে কীর্তন করতে করতে যে ভক্তরা মাঠের মাঝে বসেছিল তাদের মাঝখান দিয়ে মন্দিরে প্রবেশ করানো হলো ঠাকুরকে, এবং সেখানে ভক্তবৃন্দ ঠাকুরকে প্রণাম করে তারপর ধীরে ধীরে সবাই খেতে বসে পড়ল। প্রসাদ বিতরণ শুরু হলো এবং আমিও সেখানে বসেছিলাম খেতে। ভোগের প্রসাদ যে অসাধারণ টেস্ট তা সত্যি বলে বোঝানো যায় না। এরপর অনুষ্ঠানের সেদিনের সমাপ্তি ঘটল এবং আর কীর্তন তো চলছেই অনবরত, এক এক পালা নামছে, এক পালা উঠছে, এভাবে চলছে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।